হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যে একটি বাক্যকে বিভিন্নভাবে বিভিন্ন টেন্সে কিভাবে আমরা ব্যবহার করব বা প্রকাশ করব, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এই টপিকটা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে বলছি, যারা তোমরা নতুন রয়েছো তারা প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। প্রথম বাক্যটা একটু ভালো করে লক্ষ্য করো। আমি চিঠি লিখি। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গঠন প্রণালী সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট ব্যবহার করা হয়। আমি চিঠি লিখি, আমি বই লিখি, আমি ভাত খাই, আমি স্নান করি, এই ধরনের যে সমস্ত হ্যাবিচুয়াল অ্যাকশানগুলো আছে, অভ্যাসগুলো রয়েছে, সেই সমস্ত অভ্যাসগত ক্রিয়াগুলোকে যখন আমরা ইংলিশ বাক্যে ট্রান্সলেট করি বা ইংরেজিতে প্রকাশ করি, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। আমি চিঠি লিখি, এই কথাটির মধ্যে, এই বাক্যটির মধ্যে একটা হ্যাবিচুয়াল অ্যাকশান আছে, এটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী, প্রথমে আমাদের সাবজেক্ট প্লেস করতে হয়, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট। এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই রাইট লেটার। আমি চিঠি লিখি। এই আমি চিঠি লিখি, এই জায়গাতে যদি থাকতো যে আমি ভাত খাই, একই রকমভাবে ওই একই গঠন ফলো করে আমরা সেটাকেও ট্রান্সলেশন করে বলতে পারতাম যে আমি ভাত খাই, আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস। আই সিং সং, আমি গান করি। আই বাথ, আমি স্নান করি। আই টেক এ বাথ, আমি স্নান করি। দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, আমি চিঠি লিখছি। এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। আমরা জানি যে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজার ব্যবহার করা হয় এবং তারপর ভার্বের আইএনজি ফর্ম ইউজ করা হয় এবং তারপর অবজেক্ট ইউজ করা হয়। আমি চিঠি লিখছি, এই বাক্যটাকে, এই গঠন ফলো করে যদি আমরা ইংলিশে লিখি তাহলে হবে আই অ্যাম রাইটিং লেটার। আমি চিঠি লিখি, এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে আমি এবং ভার্বটি হচ্ছে লিখছি এবং অবজেক্টটি হচ্ছে চিঠি। যখন এরকম বাক্যের মধ্যে তোমরা কোনো সাবজেক্ট খুঁজে পাবে না, তখন বাক্যটাকে তোমরা কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করবে। আমি চিঠি লিখছি, কে চিঠি লিখছে? আমি লিখছি। তার মানে আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট, আইটা সেই জন্য প্লেস করেছে। এবং গঠন অনুযায়ী তোমাদের কি বলেছিলাম, সাবজেক্টের পর অ্যামিজার লিখতে হয়, সেই জন্য আয়ের পর আমি অ্যাম প্লেস করেছি, কারণ আয়ের পর ইজ কিংবা আর কোনোটাই ম্যাচ করবে না, সেই জন্য আয়ের পর অ্যাম লিখেছি। এবং যেহেতু লেখা ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট হয়, সেই রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আইএনজি ফর্মটা লিখতে হবে। রাইটিং করেছি এবং তারপর লেটার লিখেছি, অর্থাৎ বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই এম রাইটিং লেটার। ওকে, একই রকমভাবে 3 নম্বর বাক্যটাকে লক্ষ্য করো, আমি চিঠি লিখেছি, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, কাজটা অলরেডি হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা আমরা দেখি, সেটা যে কাজটা চলছে, এই যে আমি এখন বসে বসে তোমাদের পড়াচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা 5 মিনিট আগে কিংবা 10 মিনিট আগে কিংবা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে হয়ে গেছে, বর্তমানকালেই 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে ঘটে গেছে, সেই কাজটা যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, সেই কাজটা প্রকাশ করব যেভাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাধারণত সাবজেক্ট হয়, তারপর হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়, তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয় এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। সেই রেস্ট অফ দ্য সেন্টেন্সের ক্ষেত্রে তুমি অবজেক্ট লিখতে পারো, কমপ্লিমেন্ট লিখতে পারো, যা খুশি লিখতে পারো, সেটা সেন্টেন্স ওয়াইজ লিখতে হবে। তো আমি চিঠি লিখেছি, এই বাক্যটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করব, তখন এই গঠন অনুযায়ী প্রথমে এই বাক্যটার সাবজেক্ট যেহেতু আমি, কে চিঠি লিখেছে? আমি লিখেছি, তো আমির জন্য আমি আই লিখেছি। আয়ের পর হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভটা আয়ের পর ম্যাচ করবে, সেই জন্য হ্যাভ লিখেছি।
এবং তারপর রাইট ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছি, রিটার্ন করেছি। আগের বাক্যটা ফলো করো, রাইট ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যুক্ত করেছিলাম কারণ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, রিটার্ন করা হয়েছে। ওকে, তাহলে বাক্যটাকে ভালো করে সাজালে হবে আই হ্যাভ রিটেন লেটার, আমি চিঠি লিখেছি। এরপরে দেখো আমি চিঠি লিখছিলাম, এটাও কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ চলছিল, চিঠি লেখার কাজটা চলছিল, আমি চিঠি লিখছিলাম, আমি বসে বসে চিঠি লিখছিলাম, তখন ঠিক সেই সময় আমার বাবা এসেছিল। অর্থাৎ চিঠি লেখার কাজটা তো চলছিল অতীতকালে, সেই জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ওকে, এখানে করব, তো এখানে বাক্যটার সাবজেক্ট হচ্ছে আই, লিখেছিলাম এটা হচ্ছে ভার্ব, এবং কি লিখেছিলাম অবজেক্ট, চিঠিটা হচ্ছে অবজেক্ট। তো বাক্যটাকে ওই গঠন অনুযায়ী যে গঠনটা আমরা ফলো করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে এবং তারপর অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তো এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই ওয়াজ রাইটিং লেটার, আমি চিঠি লিখব। এরপরে বাক্যটাকে লক্ষ্য করে একই বাক্য আমি বিভিন্ন টেন্সে বলছি, আমি চিঠি লিখব, এখনও লিখিনি, মানে এই কাজটা ভবিষ্যতে হবে। ওকে, এইরকম সেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী তোমরা জানো, প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপর সাবজেক্ট ওয়াইজ শ্যাল কিংবা উইল লিখতে হয় এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। তো এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই শ্যাল রাইট লেটার, যেহেতু ওখানে সাবজেক্ট আমি, কে চিঠি লিখবে, আমি চিঠি লিখব, আমিটা এখানে সাবজেক্ট, কি লিখব, চিঠি লিখব, চিঠিটা হচ্ছে অবজেক্ট এবং লেখাটা হচ্ছে ভার্ব, আই শ্যাল রাইট লেটার। ওকে, আমাকে চিঠি লিখতে হবে, আই শ্যাল রাইট, আমাকে চিঠি লিখতে হবে, আমাকে চিঠি লিখতে হবে, আমি এখনও লিখিনি কিন্তু আমাকে লিখতে হবে, এটা হচ্ছে বাধ্যবাধকতা একটা কাজ, এটা বাধ্যতামূলক কাজ, আমাকে লিখতেই হবে। তো এইরকম লিখতেই হবে, ভবিষ্যতে কোনো কিছু করতেই হবে, জোর দিয়ে যখন কোনো কাজ করতে হয় তখন আমরা হ্যাভ টু ব্যবহার করি। ওকে, তো এই ক্ষেত্রে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট লিখতে হবে, তারপর হ্যাভ টু লিখতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই রেস্ট অফ দ্য সেন্টেন্স পার্টে তোমরা অবজেক্ট লিখতে পারো কিংবা কমপ্লিমেন্ট লিখতে পারো। ওকে, তো এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই হ্যাভ টু রাইট লেটার, আমাকে চিঠি লিখতে হবে, আমাকে জল আনতে হবে, একই রকমভাবে আই হ্যাভ টু ব্রিং দ্য ওয়াটার। ওকে, আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে, আমাকে সবজি কাটতে হবে, আই হ্যাভ টু কাট দ্য ভেজিটেবলস, আমাকে সবজি কাটতে হবে। এইরকমভাবে তোমরা একটা স্ট্রাকচারকে ফলো করে অসংখ্য বাক্য বানাতে পারবে। 7 নম্বর বাক্যটা লক্ষ্য করো, আমি চিঠি লিখতে পারি। ওকে, তুমি চিঠি লিখতে পারো না কিন্তু আমি চিঠি লিখতে পারি, এখানে একটা সামর্থ্যকে বোঝানো হয়েছে, সামর্থ্য, যে আমার চিঠি লেখার সামর্থ্য রয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে সাধারণত এই সামর্থ্য বোঝাতে, কোনো কাজ করার সামর্থ্য যদি তোমার থাকে সেটা বোঝানোর ক্ষেত্রে তুমি ক্যান, একটা মডেল অক্সিলারি ভার্ব আছে, সেই ক্যানটাকে ইউজ করতে হবে তোমাকে। এই ক্ষেত্রে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট, তারপর ক্যান, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। ওকে, তো আমি তোমাদের একটা কথা বলি যে মডেল ভার্বের পর, সেটা মডেল ভার্বটা পাস্ট টেন্স ইউজ করা থাকুক বা প্রেজেন্ট টেন্স ইউজ করা থাকুক, মডেল ভার্বের পর কিন্তু ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম ইউজ করা হয়। এই ক্ষেত্রে বাক্যটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, আমি চিঠি লিখতে পারি, তাহলে হবে আই ক্যান রাইট লেটার। ওকে, 8 নম্বর বাক্যটা লক্ষ্য করো, আমাকে চিঠি লিখতে হচ্ছে, এটা 6 নম্বর বাক্যের মতো, এখানেও কিন্তু বাধ্যবাধকতা আছে কিন্তু এটা এই বাক্যটার মধ্যে একটা কন্টিনিউয়াস সেন্স আছে, অর্থাৎ কোনো একটা কাজ চলছে এরকম একটা সেন্স আছে, কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স আছে। আমাকে চিঠিটি লিখতে হচ্ছে, তার মানে এখানেও বাধ্যবাধকতা আছে, এখানেও আমাদেরকে হ্যাভ ভার্ব আনতে হবে, কিন্তু বাক্যটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আমাদের কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা সেটাকে ফলো করতে হবে। এই ক্ষেত্রে আমরা এই ধরনের কন্টিনিউয়াস টেন্সের বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। প্রথমে সাবজেক্ট লিখতে হবে,
তারপর বি ভার্ব অ্যামিজার লিখতে হবে এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। ওকে, এরপরে দেখো পরের বাক্যটা লক্ষ্য করো, আমার চিঠি লেখা উচিত। এই উচিত অর্থে আমরা জানি যে মডেলি অক্সিলারি ভার্বটা ইউজ করি সেটা হচ্ছে শুড। তো এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই শুড রাইট লেটার। ওকে, একই রকমভাবে 10 নম্বর বাক্যটা লক্ষ্য করো, কী লেখা আছে, আমাকে চিঠি লিখতে হয়, আমাকে কলকাতা যেতে হয়, আমাকে বই পড়তে হয়, আমাকে গল্প পড়তে হয়। এইরকম এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে গঠন ট্রান্সলেট করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপর এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হয় এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, তারপর অবজেক্ট। তো এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আমাকে চিঠি লিখতে হয়, তো আই এম টু রাইট লেটার। আমাকে কলকাতা যেতে হয়, আই এম টু গো টু কলকাতা। আমাকে বই পড়তে হয়, আই এম টু রিড দ্য বুক। ওকে, আমাকে গল্পটি লিখতে হয়, আই এম টু রাইট দ্য স্টোরি। একই রকমভাবে 11 নম্বর সেন্টেন্সটা একটু ভালো করে ফলো করো, আমি চিঠি লিখতে পারতাম। দেখো এখানে 7 নম্বর বাক্যের মতো এখানেও সামর্থ্যকে বোঝানো হয়েছে, কিন্তু এটা অতীতকালের একটা সামর্থ্যকে বোঝানো হয়েছে। তো এখানে ক্যানের পরিবর্তে আমরা কুড মডেল অক্সিলারি ভার্বটা ইউজ করব। তো এই ক্ষেত্রে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট, তারপর হচ্ছে কুড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। ওকে, তো এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে আই কুড রাইট লেটার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইরকম আরও অনেক ভিডিও বানিয়ে তোমাদের জন্য প্রস্তুত করব।